আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আসো আমরা একটু পাঠ পরিচিতিটা একটু যাই। অর্ধাঙ্গী এই প্রবন্ধটার আমরা একটু বিস্তারিত একটু জানার জন্য চেষ্টা করি। তার আগে তোমরা আমাকে একটু বলো যে অর্ধাঙ্গী মানে কি? কেউ কি বলতে পারবা অর্ধাঙ্গী মানে কি? অর্ধাঙ্গী শব্দের আমরা যদি বিশ্লেষণ করি, এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি আবার একটু পড়াই, হ্যাঁ, যেহেতু এটা মিস হয়েছে। তো আমরা একটু দেখি যে বেগম রোকেয়া অর্ধাঙ্গী প্রবন্ধে 19 শতকের শেষ এবং 20 শতকের গোড়ায় ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনের সর্বক্ষেত্রে নারী, বিশেষ করে মুসলমান নারী সমাজের পশ্চাৎপদতা, দুর্বহ জীবন ও অধিকারহীনতাকে দেখানো হয়েছে পুরুষদের নিদারুণ স্বার্থপরতা ও আধিপত্যকামী মানসিকতার প্রেক্ষাপটে। অর্থাৎ পুরুষরা এখন নারীদেরকে তখন কি করতো? নারীদেরকে নিয়ন্ত্রণ করতো। নারীদের নিজস্ব কোনো মতামত ছিল না, সবকিছু পুরুষদের মতামতের উপর ভিত্তি করে সংসারে হতো। তো সেটা নিয়েই তিনি আসলে এটা লিখেছেন। হ্যাঁ, অত্যন্ত ব্যথিত হৃদয় বেগম রোকেয়ার আবেগধর্মী যুক্তি প্রধান এই রচনায় নারী সমাজকে জ্ঞান চর্চা ও কর্মবত অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষা আকৃষ্ট করতে সচেষ্ট করেছেন। অর্থাৎ নারীদেরকে তিনি অনেকগুলো পরামর্শ দিয়েছেন। তারা কাজে একান্ত, তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, তারা জ্ঞান অর্জন করে না, সেটাও এখানে লেখা আছে। এরপর হচ্ছে আমরা দেখি যে তিনি দেখাতে চাইতেন সমাজ এবং পূর্ণ স্বাভাবিক গতিতে অগ্রসর হতে পারছে না। তার কারণ পরিবার ও সমাজ জীবনের অপরিহার্য অর্ধেক শক্তি নারী সমাজের দুর্বল ও অবনত অবস্থা। অর্থাৎ আমাদের সমাজ আজকে উন্নত হতে পারতেছে না, আমাদের শক্তির অর্ধেক অংশ সেটা হচ্ছে নারী। কিন্তু আমরা এই নারী সমাজকে দুর্বল মনে করি, আমরা এই নারীদেরকে অবনত মনে করি, নিচু মনে করি। এই জন্য পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতাকে দায়ী করেছেন। অর্থাৎ এটা পুরুষদের সংকীর্ণতা, যে তারা কি করতে পারে না, নারীদেরকে তারা নিচু করে দেখে। এ রচনায় তিনি নারী জাগরণের পক্ষে যে সুচিন্তিত, দৃঢ় ও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেছেন তাতে তার মন্তব্য আছে আবেগের গাঢ়তা আর যুক্তিতে আছে কি তীক্ষ্ণতা। তিনি দেখাতে চেয়েছেন সমাজ জীবনে অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কোনো বিকল্প নাই। ঠিক আছে, এবার আমাকে জানাও তো এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আমাকে জানাও ক্লিয়ার কিনা। ওকে, এত আসতেছে কেন? এখন তো সাউন্ড ঠিক আছে, ক্লাস করো, নাইলে বলো ভাই ক্লাস অফ করে দেন, তাহলে আমি ক্লাস অফ করে দিব। কারণ প্রবলেম হলো পরে ক্লাস করতে পারবো, সমস্যা নাই। কিন্তু যদি মনে করো যে ভাইয়া এটা একান্ত প্রবলেম, তাহলে ব্যাপার না, এটা পরে ক্লাস করব। কিন্তু এভাবে ক্লাসের মধ্যে ডিস্টার্ব করো না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূল ভাব, এখান থেকে আসলে আমাদের শুরু হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু শর্ট সামারি করে দিই। আমাদের এই অর্ধাঙ্গী গল্পের প্রবন্ধের মূল বিষয়বস্তু হচ্ছে, তখন আমরা যদি দেখি যে 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের একেবারে গোড়ার দিকে পুরুষরা আসলে নারীদেরকে নিয়ন্ত্রণ করতো। সংসারে কোনো একটা জিনিস হবে, নারীর কাছে কোনো পরামর্শ নিত না এবং তারা নারীদেরকে নিচু মনে করতো। পুরুষরা, কারো ছেলে হয়েছে, ছেলেকে অনেক পড়াশোনা করায়, মেয়েকে সমপরিমাণ পড়াশোনা করায় না। বুঝছো? তো এইসব বিষয় নিয়ে আমাদের সমাজ পিছিয়ে আছে কেন? নারীরা হচ্ছে অর্ধেক শক্তি। সেই শক্তিকে আমরা আসলে বাস্তবে কাজে লাগাতে পারতেছি না বিধায় আসলে আজকে আমাদের সমাজে এই অবস্থা। ঠিক আছে, ওকে। নয়েজ আসছে, এটা বললো তো। এখন নয়েজ রিডিউস করার তো এখানে কোনো অপশন নাই ভাইয়া, এটা দিয়েই হয় ক্লাস করতে হবে, কারণ একটা মাইক্রোফোন অলরেডি চার্জ শেষ, এটা দিয়ে ক্লাস করতেছি। এখন এটা দিয়ে যদি না হয় তাহলে আর কিছু করার নাই। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে, তাহলে এটা সামারিটা আমরা আশা করি বুঝতে পারছি। এইবার চলো আমরা এর পরে একটু আলোচনা করি। আমরা এইখান থেকে তোমাদের কাছে, যাদের কাছে বই আছে, বাংলাভাষ বই, অর্থাৎ যে কোনো বই, আর আমাদের বাংলাভাষ বই কিন্তু নতুন সংস্করণ কিন্তু আসছে। যারা এখনো বই অর্ডার দাও নাই, প্রথম পত্র কিন্তু নতুন সংস্করণ আসছে। যারা অর্ডার দাও নাই আগে, তারা হচ্ছে অর্ডার দিয়ে দিবা। ঠিক আছে, ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, কোন রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমে রোগের অবস্থা জানা আবশ্যক। অর্থাৎ কোন একটা রোগীর চিকিৎসা করবে, আগে তো ডাক্তারের কাছে জীবনে গেছো না কখনো? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে চিকিৎসা দেওয়ার আগে জিজ্ঞেস করে যে আপনার সমস্যা কি, পেট ব্যথা, গ্যাস্ট্রিক, জ্বর, একটা না একটা তো সমস্যা থাকে। তো কোন রোগীর যদি চিকিৎসা করতে হয় তাহলে আগে আমাদেরকে জানতে হবে ওইটার আসলে কি সমস্যাটা, কি রোগের আসলে অবস্থাটা কি।
তাই অবলা জাতি, অবলা জাতি মানে হচ্ছে বলহীন। অবলা মানে হচ্ছে কি? বলহীন। অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। অর্থাৎ এই যে এই অবলা জাতি তারা কিভাবে উন্নতি করবে সেটা পরে দেখাবো, আগে এটা দেখাতে হবে তারা কিভাবে এত অবনতি, তাদের কিভাবে এত দুর্গতি, তাদের কিভাবে এত অবনতি হইলো সেটা আগে দেখাতে হবে। এখন বলো এখানে অবলা জাতিদের বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো? অবলা জাতি বলতে কাকে বোঝানো হয়েছে বলো? বাহিরের কমেন্ট করো না। অবলা জাতি বলতে কাকে বোঝানো হয়েছে বলো? অবলা জাতি মানে কাকে বুঝেছে? অবলা জাতি মানে নারীদেরকে বুঝাইছে। তো লেখিকা এখানে বলতে চাচ্ছেন যে নারীরা কিভাবে উন্নতি করবে সেই পথ পরে দেখাবো, আগে তাদের অধঃপতন কিভাবে হয়েছে, তাদের অবনতি কিভাবে হয়েছে, আগে সেই চিত্রটা আমি একটু দেখাই আপনাদেরকে। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক, এটা লেখিকার একটা গ্রন্থ, এটা হচ্ছে একটা গ্রন্থের নাম। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগিনী দিকে, ভগিনী মানে কি? স্ত্রী, নারীদেরকে আর কি, নারীদেরকে জানাইছি যে আমাদের একটা রোগ আছে, অর্থাৎ নারীদের মধ্যে একটা রোগ আছে। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে দাসত্ব। সেই রোগ কি? সেই রোগ হচ্ছে দাসত্ব। ওকে, নারীদের একটা সমস্যা হচ্ছে নারীরা দাসত্বকে বরণ করে নেয়। নারীরা মনে করে নারীরা হচ্ছে পুরুষদের দাস। এটা পরে অনেক মেয়ে এখন আজকে খুব মানে শরীরে একটা জোর চলে আসবে। আচ্ছা, জোর আসার কিছু নাই, পরে আবার আমার অনেক কথা আছে এটা নিয়ে। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হইয়াছে। এক্ষণে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়া আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধপত্রের বিধান স্থানান্তর দেওয়া হইবে। ওকে, ঔষধপত্র কিভাবে, এটার নিয়ম কি সেটা দেওয়া হইবে। তো এখানে মূলত সেই যে নারীরা আসলে দাসত্বকে বরণ করে নিছে সেটা নিয়ে লেখিকার আসলে সমস্যা। এখানে গোড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়ে রাখা আবশ্যক বোধ করি। আচ্ছা, এখানে খেয়াল করো, গোড়া পদ্মাপ্রেমী। পদ্মা তো পদ্মায়, গোড়া পদ্মাপ্রেমী আবার মানে শব্দটা যায় না। দেখো, পদ্মাপ্রেমী মানে কি? সাধারণত মুসলিম নারী পদ্মা করবে, খুব এটা স্বাভাবিক। গোড়া পদ্মাপ্রেমী মানে কি? গোড়া পদ্মাপ্রেমী মানে হচ্ছে যে যারা অনেক বেশি পদ্মা করে। ভাই পদ্মা তো অনেক বেশি করতে হবে, পর্দা তো ভাই অর্ধেক করার কোনো সুযোগ নাই। মুখ ঢাইকা শরীরের বাকি অংশে ছাইড়ে দাও, খোলা রেখে দাও, এটা পর্দা হইব? আবার শরীরের বাকি অংশে ঢাইকা মুখ খোলা রাখলেও এটাও পর্দা হবে না। পর্দা মানে পুরোই তো, কাজে গোড়া পর্দা বলে কিছু নাই। কথা বুঝতে পারছো? এখনকার মেয়েরা পর্দা করে, পর্দা এমন ভাবে করে যে পর্দা করে বোরকা পরে হিজাব পরে টিকটক ভিডিও বানায়, আছে না? তো বলছে যে যারা গোড়া পদ্মা প্রিয় ভগিনী মানে হচ্ছে নারী, এই নারীদের অবগতির জন্য দু একটা কথা বলা আবশ্যক বোধ করি। আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দণ্ডায়মান হই নাই। অবরোধ প্রথা মানে কি? ঘরের ভিতরে নারীদেরকে আটকে রাখতে হবে, এই প্রথার বিরুদ্ধে আমি দাঁড়াই নাই। দণ্ডায়মান মানে হচ্ছে দাঁড়াই নাই, অর্থাৎ নারীদেরকে ঘরের ভিতরে রাখতে হবে, আমি এটার বিপক্ষে না। মানে নারীদেরকে ঘরের ভিতরে অবরোধ প্রথা মানে ঘর থেকে বের না হওয়ার নিয়ম, অর্থাৎ নারীরা ঘরের ভিতরেই থাকবে, আমি এটার বিপক্ষে, এমনটা আপনারা ভাইবেন না। কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে, লেখিকার একটা প্রবন্ধ আছে, সেই প্রবন্ধের নাম হচ্ছে স্ত্রী জাতির অবনতি, তো এই প্রবন্ধে পদ্মা বিদ্বেষ ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য দেখিতে না পান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তম রূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই বা পড়েন নাই। সেখানে লেখিকা বলছে তার একটা লেখিকার একটা প্রবন্ধ ছিল, সেটা হচ্ছে স্ত্রী জাতির অবনতি। এটা লেখার পর একদম তারে মানে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে তখনকার সময়, বুঝছো? বেগম রোকেয়া সাখাওয়াত একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিছে, হারপিক দিয়ে, সার্ফ এক্সেল দিয়ে। তো এখানে নানা কথাবার্তা বলছে। তিনি এমনিতেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মানে যতটা না আলোচিত তার থেকে বেশি সমালোচিত লেখক ছিলেন, লেখিকা ছিলেন। তো যাই হোক, এটা তাকে যখন ধোয়া হয়েছে তখন তিনি আবার এখানে এসে বলতেছেন যে আমি পদ্মা বিদ্বেষ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য দেখতে পান না, তবে মানে আপনারা যদি আমার এই প্রবন্ধ পড়ে যদি কেউ মনে করেন যে শুধু পদ্মা বিদ্বেষ ছড়াইছি কিংবা পদ্মা বিদ্বেষ, পদ্মার প্রতি যে ঘৃণ্য মনোভাব সেটা তুলে ধরছি, ব্যাপারটা এরকম না। যদি এটা মনে করেন তাহলে হয় আমি আমার লেখাটা আমার প্রবন্ধের মধ্যে ভালোভাবে তুলে দিতে পারি নাই, তুলে ধরতে পারি নাই, অথবা আপনি আমার প্রবন্ধ মনোযোগ সহকারে পড়েন নাই, তাই না? আচ্ছা, সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজে মহিলাগণই কি অবরোধ বন্ধিনী থাকেন? অর্থাৎ সকল সমাজে, হিন্দু বৌদ্ধ, এটার কথা বলছেন। তাহারা পদ্মানশীল নহেন বলিয়া কি আমরা তাহাদিগর সম্পূর্ণ উন্নত বলিয়াছি? অর্থাৎ বুঝলাম নারীরা না হয় পর্দা করে, মুসলিম নারীরা পর্দা করে, কিন্তু হিন্দু নারী, খ্রিস্টান নারী তারাও তো ঘরের ভিতরে থাকে, কাজে আমরা তো তাদেরকে উন্নত বলে আমি মনে করি না।
এরপর দেখো, আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি, অর্থাৎ আমি মানসিক মানে মনের ভেতর থেকে পুরুষের কাছে নিজের দাসত্ব, নিজেকে দাস মনে করা, আমি এটা আলোচনা করেছি। কোন একটা নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে, তারপরে সেই নতুন চলাচল সহিয়া লয়। তারই দৃষ্টান্ত স্বরূপ ফার্সি মানে ইরানের মহিলাদের পরিবর্তিত অবস্থা উল্লেখ করিয়াছি। পূর্বে তাহাদের ছত্র ব্যবহারের অধিকারিণী ছিল না, অর্থাৎ ছত্র মানে ছাতা, অর্থাৎ ইরানের নারীরা বহুকাল আগে একটা ছাতা ব্যবহার করবে এই অধিকার তাদের আসলে ছিল না। তারপর তাহাদের বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করিয়াছে, তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন ফার্সি মহিলাদের পদ্মা মোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়েছে কি? তো লেখিকা বলতেছেন, আগে যেখানে ইরানের মহিলারা একটা ছাতা ব্যবহার করতে পারতো না, এখন তারা পদ্মা মোচন হয়েছে, এখন তারা আর পদ্মা করে না, তবে তাদের মানসিক দাসত্ব আসলে মোচন হয় নাই, অর্থাৎ মানসিকভাবে তারা যে আসলে দাস পুরুষের, এইটা আসলে এখনো পুরোপুরি কাটে নাই, অবশ্যই হয় নাই। আর ওই যে পদ্মা ছাড়িয়েছেন, তাহা দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনা তো কোনো পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ তারা যে পদ্মা ছাড়ছে, দেখো এখানে কিভাবে পদ্মা ছাড়াকে প্রমোট করা হচ্ছে। বলছে তারা যে পদ্মা ছাড়ছে, তারা যে পদ্মা ছেড়ে দিছে, এটা তাদের নিজেদের বুদ্ধিভিত্তিক ভাবে তারা করে নাই, তারা এটা ফিল করে নাই যে হ্যাঁ পদ্মা আমার ছাড়া উচিত, এটা তারা নিজের বুদ্ধি থেকে তারা এটা মনে করে নাই। ফার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলেতি সভ্যতার অনুকরণ করিতে যাইয়া স্ত্রীদিগকে পদ্মার বাহিরে আনিয়াছে। অর্থাৎ বলতেছে নারীরা পদ্মা খালি মানে বাদ দিবে এটা না, তারা মন থেকে এটা বুঝতে হবে পদ্মা বাদ দেওয়া তাদের উচিত। অথচ এখানে কি করলো, বলতেছে যে পুরুষরা, ইরানের যে পুরুষরা আছে তারা বিদেশি অর্থাৎ ইউরোপ আমেরিকাকে, ইংরেজদেরকে অন্ধভাবে বিশ্বাস করে। এরপর বলছে যে করিতে যাইয়া স্ত্রীদিগর পদ্মার বাহিরে আনিয়েছেন, অর্থাৎ বিলেতিরা পদ্মা করে না, এজন্য তারাও তাদের স্ত্রীকে এখন আর পদ্মা করায় না, আগে পদ্মা করে এখন আর পদ্মা করে না। তো এখানে বলতেছে তাদের নিজ থেকে এটা ফিল হওয়া উচিত, মানে লাইনটার ভাব এমন যে নিজের থেকে ফিল হওয়া উচিত পদ্মা বাদ দিতে হবে, এটা বিদেশিরা করে না তাই আমি পদ্মা করব না, এরকম হওয়া যাবে না, মন থেকে এটা ফিল করতে হবে যে পদ্মা বাদ দিতে হবে। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি ইহাতে অবলার জীবনী শক্তি, এখানে অবলার জীবনী শক্তি মানে নারীর কিছুই পরিচয় পাওয়া যায় না। অর্থাৎ পুরুষ বলছে পদ্মা কর, সে পদ্মা করতেছে, পুরুষ বলতেছে পদ্মা করিস না, সে পদ্মা করবে না, এইটাই। অর্থাৎ তাকে নিজ থেকে ফিল করতে হবে যে আমি পদ্মা করব না। এবার পুরুষ যদি বলে পদ্মা কর, তারপরও করবো না, এটা বুঝাতে চাচ্ছে আর কি তিনি। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন, অর্থাৎ তারা হচ্ছে জড় পদার্থ, পুরুষ যেভাবে নাচায় তারা সেভাবে নাচে। পুরুষ যখন তাহাদিগর অন্তপুর মানে হচ্ছে ঘরে রাখিতেন, তাহারা সেখানেই থাকিতেন। আবার পুরুষ যখন তাহাদের নাকের দড়ি মানে বুঝায় বাধ্য করার অস্ত্র, নাকের দড়ি ধরিয়া টানিয়া তাহাদিগের মাঠে বাহির করিয়াছেন, তখন তাহারা পদ্মার বাহির হইয়াছেন। অর্থাৎ পুরুষ যদি কেউ ঘরে থাক তারা ঘরে, পুরুষ যদি কেউ বাইরে থাক তারা বাইরে, এটা এখানে সেটা সমালোচনা করছেন, তখনই তারা পদ্মার বাহির হয়েছে। রমণীকুলের বাহাদুরি বলছে, এটাতে রমণীকুলের বাহাদুরি কি, অর্থাৎ নারীদের সেটাতে কিসের বাহাদুরি, কিসের কৃতিত্ব? পুরুষ যদি বলে পদ্মার বাইরে আসো, তাহলে তুমি পদ্মার বাইরে আসবে, এরকম না, তোমাকে স্বেচ্ছায় নিজের ইচ্ছা থেকে মানে পুরুষের সাথে সংগ্রাম করে ফাইট করে তোমাকে পদ্মার বিরুদ্ধে আসতে হবে, এরা বুঝাচ্ছে। এবার বলছে ওইরূপ পদ্মা বিরোধ কখনোই প্রশংসনীয় না। তার মানে বুঝছো, লাইনগুলো খেয়াল করো যে পদ্মার বিরুদ্ধে যাওয়া এটা খুব ভালো কাজ, কিন্তু এটা ভালো কাজ তখন হবে না যখন তুমি অন্যের অনুসরণ করে পদ্মা বাদ দিবে, তোমার নিজের থেকে ফিল করে পদ্মা বাদ দিতে হবে। এটা আমাদের এসএসসিতে পাঠ্য করা হয়েছে, বুঝছো, আমাদের উচ্চ মাধ্যমিকে এখন আমাদেরকে এই প্রবন্ধ পড়ানো হয়। এবার আসো, এরপর বলছে কলম্বাস হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস, তোমরা নাম শুনছো, আমেরিকার আবিষ্কারক, বিখ্যাত ইতালিক নাবিক ছিলেন তিনি আমেরিকা আবিষ্কার করছে। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে কৃত সংকল্প মানে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হন, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন, তখন লোকে তাহাকে বাতুল বলে নাকি, বাতুল মানে হচ্ছে পাগল, লোকে তাকে বলছে পাগল। নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও বাতুলতা বই আর কি। অর্থাৎ বলছে নারী সবসময় নিজের মালিকানা, নিজের বুদ্ধি বাদ দিয়ে পুরুষকে সবসময় শ্রেষ্ঠ করতে চায়, এটাও এক ধরনের পাগলামি, এটাও কি এক ধরনের বাতুলতা, এটাও এক ধরনের পাগলামি। পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। অর্থাৎ এবার বলছে পুরুষরা নারীদেরকে কি করে, পুরুষরা নারীদেরকে যতটুকু সম্মান করে, এটাতে তিনি আসলে তৃপ্ত না। এখন তার স্বামী হয়তো তারা সম্মান করতো না। আচ্ছা, এবার আসলে আমরা একটু দেখি, লোকে কালী, শীতলা প্রভৃতি রাক্ষস প্রকৃতির দেবীর ভয় করে, পূজা করে সত্যি, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহী প্রভৃতি দেবীও কি ভয় ও পূজা লাভ করে না?
তবেই দেখা যায় পূজাটা কে পাইতেন, রমণী কালী না রাক্ষসী, হ্যাঁ, নিমন্ডু মালিনী। এরপর বলছে নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুকুলে সীতা দেবীকে, সীতা এখানে যে রামায়ণে যে সীতার কথা আছে, অর্থাৎ নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখায় থাকেন। অর্থাৎ নারীকে, সীতা পড়াশোনা করছে, এজন্য নারীদেরকে শিখাতে হবে, এটার জন্য সীতা হচ্ছে আইডল। সীতা অবশ্য পর্দানশীল ছিলেন না, তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গিনী। তিনি অনেক বেশি পর্দা করতেন না, কিন্তু তিনি ছিলেন রামচন্দ্রের স্ত্রী, রানী, প্রণয়িনী মানে প্রেমিকা, এবং সহচারী মানে যে সব সময় সাথে থাকে। আর রামচন্দ্র প্রেমিক, ধার্মিক সবই। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছেন তাহাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সঙ্গে কোন বালক যেরূপ সম্বন্ধ, সীতার সঙ্গে রামের সম্বন্ধও সেই রূপ। অর্থাৎ রাম আর সীতার প্রসঙ্গে এখানে টানছেন। রাম যখন বনবাসে যাওয়ার কথা ছিল তখন নিজের স্ত্রী নিজ ইচ্ছায় বনবাসে চলে গিয়েছে, কষ্ট করেছে। তো এখানে বলছে যে রাম আসলে সীতার প্রতি যেই ব্যবহারটা করছে, এটা এমন ব্যবহার যে একটা ছেলে তার একটা পুতুল থাকলে সেই পুতুলের সাথে সে যেমন খেলা করে, যেমন ব্যবহার করে, এরকম বালক ইচ্ছা করিলে পুতুলকে প্রাণপণে ভালোবাসিতে পারে, পুতুল হারাইয়ে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করতে পারে। অর্থাৎ পুতুল যখন হারাই যায় তখন রাত জাগতে পারে পুতুলের জন্য। পুতুল যে ব্যক্তি চুরি করিয়াছে তাহার প্রতি খড়গ হস্ত মানে হচ্ছে হাতে খড়গ বা অস্ত্র তুলে নেওয়া, খড়গ হস্ত হইতে পারে। হারানো পুতুল ফিরিয়ে পাইলে আহ্লাদে আধখানা হইয়া যাইতে পারে। অর্থাৎ একটা পুতুলকে একটা বালক চাইলে সে এটা হারাই ফেললে তার কষ্ট পাবে, সে এটা কেউ যদি চুরি করে নিয়ে যায় তার জন্য সে অস্ত্র ধরতে পারে, হ্যাঁ, এটা যদি হারাই যায় সে রাত জাগতে পারে। আবার বিনা কারণে রাগ করিয়া পুতুল কাদায় ফেলিয়া দিতে পারে, কিন্তু পুতুল বালকের কিছুই করতে পারে না। খেয়াল করো, বলতেছে যে একটা পুতুলকে একটা বালক চাইলে অনেক আদর করতে পারে, অনেক যত্নে রাখতে পারে, কেউ এটা চুরি করে নিয়ে গেলে তাকে মারতেও পারে। আবার বালক যদি চায় তাহলে ওই পুতুলটাকে কাদার মধ্যে সে ফেলেও দিতে পারে, কিন্তু বালকের কিছু কিন্তু ওই পুতুল করতে পারে না। ছোটবেলা আমরা পুতুল নিয়ে খেলছি না, পুতুলটা আমরা সাজাইতাম, আবার যখন মন চাইতো পুতুলের জামা কাপড় সব খুলে বানাইতাম, যখন মন চাইতো পুতুলে ঠাস করে এক লাথি মারতাম। তো এইরকম, কারণ হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা মানে পুত্তলিকা অচেতন পদার্থ। পুতুলের কিন্তু হাত আছে, হাত থাকলেও পুতুল অচেতন, জড় পদার্থ। তো এখানে বুঝাচ্ছে আমাদের নারীরা হচ্ছে এরকম, হাত আছে কিন্তু তারা জড় পদার্থ, বুঝছো? আচ্ছা, এবার খেয়াল করো, এবার দেখো, এরপর দেখো, বালক তাহার পুতুল স্বেচ্ছায় অনলে উৎসর্গ করিতে পারে। অর্থাৎ বালক চাইলে, অনল মানে হচ্ছে আগুন, বালক চাইলে সেই পুতুল আগুনে ফেলেও দিতে পারে। পুতুল পুড়িয়া গেলে দেখিয়া ভূমে লুটাইয়া ধুলি দূষিত হইয়া উচ্চস্বরে কাঁদিতে পারে। সেই পুতুল যখন পুড়ে যায় তখন সে উচ্চস্বরে মাটিতে গড়াগড়ি খেয়ে সে কাঁদতেও পারে। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়েছেন, আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রায় ইচ্ছা প্রকাশ করিয়া দেখেছেন যে তাহার ইচ্ছা প্রকাশের শক্তি আছে। অর্থাৎ কখনোই রাম আর রামের স্ত্রী সীতার কোনো মূল্যায়ন, সীতার কাছে কোনো কিছুই জানতে চায় নাই। কিন্তু যখন রাম বনবাসে যাবে তখন সীতা একমাত্র তার অভিমত জানাইতে পারছে, সে অভিমতটা হচ্ছে সে রামের সাথে বনবাসে যাবে, দুর্যোগপূর্ণ সময় সে সঙ্গী হইতে পারছে, এটাই সে জানাইতে পারছে। রাম বেচারা অবোধ বালক, সীতা অনুভব শক্তি আছে ইহা তিনি বুঝিতে চাইন নাই, কেননা বুঝিয়া কার্য করিতে পেলে স্বামিত্বর পূর্ণ মাত্রা খাটান যাইতো না। এরপর বলছে সীতা এমন পবিত্র হৃদয়খানে অবিশ্বাসের পদাঘাতে দলিত ও চূর্ণ করিতে পারা যাইতো না। আচ্ছা, দেশ কালের নিয়ম অনুসারে কবির ভাষায় সুর মিলাইয়া না হয় মানিয়া লই যে আমরা স্বামীর দাসী নহি অর্ধাঙ্গী। কবির ভাষায় বললাম যে আমরা স্বামীর দাসী না, আমরা তো অর্ধাঙ্গী, অর্থাৎ অর্ধেক অঙ্গ। আমরা তাহাদের গৃহে গৃহিণী, মরণে অনুগামিনী, সুখে দুঃখে সহভাগিনী, ছায়াতুল্য সহচারী ইত্যাদি। অর্থাৎ এগুলো আপনারা বলতে পারেন, কিন্তু আসেন বাস্তবতা বলি। কিন্তু কলিযুগ হচ্ছে হিন্দু পুরাণের শেষ যুগ। কলিযুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলঙ্গ হইয়াছে তাহা কি কেউই চিন্তা চক্ষে দেখেছেন? হ্যাঁ, এরপর বলছে আক্ষেপের বিষয় যে আমি চিত্রকর নহি, নতুবা নারী রূপ অর্ধাঙ্গ লইয়া তাহাদের কেমন অপরূপ মূর্তি হইয়াছে তাহা আঁকিয়ে দেখাইতাম। অর্থাৎ আমি চিত্র আঁকতে পারি না, চিত্রকার না, যদি হইতাম তাহলে আমি দেখাইতাম। এই যে নারীকে বলা অর্ধাঙ্গ, নারীর অর্ধাঙ্গ নিয়ে পুরুষের কিরকম বিকলঙ্গ অবস্থা এটা তিনি নালে দেখাইতেন। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো, আমরা দেখি এখানে হচ্ছে শুল্ককেশ মানে পাকা চুল। শুল্ককেশ বুদ্ধিমান, হ্যাঁ, বুদ্ধিমানগণ বলেন যে আমরা সাংসারিক জীবনটা দ্বিচক্র, অর্থাৎ বুদ্ধিমান যারা তারা বলেন সংসার জীবনটা হচ্ছে দ্বিচক্র। দ্বিচক্র মানে সাইকেলের দুইটা চাকা থাকে না, সংসার জীবনটা হচ্ছে সাইকেল,
এখানে শকট মানে হচ্ছে গাড়ি, অর্থাৎ দ্বিচক্র শকট মানে দুই চাকার গাড়ি, দুই চাকার গাড়ির নেই। হ্যাঁ, এই শকটের এক চক্র পতি, পতি মানে কি স্বামী, অর্থাৎ দুই চাকা, সাইকেলে যেমন দুইটা চাকা, এরকম দুইটা চাকার মতো একটা হচ্ছে কি, প্রথম এক চাকা হচ্ছে কে, স্বামী, অপরটি পত্নী, অর্থাৎ আরেকটা চাকা হচ্ছে কে, স্ত্রী। অর্থাৎ স্বামী স্ত্রীকে একটা সাইকেলের সাথে তুলনা করা হয়, যে সাইকেলে দুইটা চাকা থাকে, একটা চাকা স্বামী আর একটা চাকা স্ত্রী। তাই ইংরেজি ভাষায় কথায় কথায় স্ত্রীকে অংশিনী, পার্টনার, উত্তমার্ধ ইত্যাদি বলে জীবনের কর্তব্য অতি গুরুতর এবং সহজ নহে, সুকঠিন গৃহস্থ ব্যাপার। এখানে একটা লাইন বলছে, তিনি কবিতার লাইন। এরপর বলছে, বোধহয় এই গৃহস্থ ব্যাপারটা মস্তক রূপে কল্পনা করিয়া শাস্ত্রকারগণ পতি ও পত্নী তাহার অংশরূপ বানিয়েছেন। তবে দেখা যাক বর্তমান যুগে সমাজের মূর্তিটা কেমন। মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ, কোন জায়গায় পূর্ব দিকে একটা বড় দর্পণ মানে আয়না, যাহাতে আপনি আপাদ মস্তক নিরক্ষর, হ্যাঁ নিরক্ষণ মানে পরীক্ষা, নিরক্ষণ করিতে পারেন। আপনার দক্ষিণ ভাগ পুরুষ, বাম ভাগ স্ত্রী, এই দর্পণের সম্মুখে দাঁড়ায় দেখুন। অর্থাৎ আপনার সামনে একটা বড় আয়না আছে। এখন নারীদেরকে বলা হয় নারী পুরুষের অর্ধেক। আপনি চিন্তা করুন যে আপনার এক পাশ পুরুষ, আরেক পাশ স্ত্রীর, নারীর অংশ, এই পাশটা পুরুষের অংশ, এই পাশটা নারীর অংশ, তাহলে ব্যাপারটা কেমন হয়? আপনার ক্ষীণ দীর্ঘ মানে 30 ইঞ্চি এবং স্থূল, এটা হবে স্থূল, স্থূল বাম বাহু দৈর্ঘ্যের 24 ইঞ্চি এবং ক্ষীণ চরণের দৈর্ঘ্য 12 ইঞ্চি, বাম চরণের অতিশয় ক্ষুদ্র, ক্ষুদ্র উচ্চতায় 5 ফিট, বাম স্কন্দ, স্কন্দ মানে কাঠ, উচ্চতায় 4 ফিট। হ্যাঁ, তো এখানে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে ক্ষীণ কর্ণ হস্তে, মানে খুবই 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 মানে যাইছে তাই উদাহরণ, এগুলা আমার খুবই বিরক্ত লাগে এগুলো পড়াইতে, এগুলো মানে কোনো যুক্তিই না। মানে এখানে বুঝাচ্ছে কি, আমার পড়তে খুব বিরক্ত লাগে এগুলো পড়তে। মানে বুঝাচ্ছে যে আপনি মানে জাস্ট মানে কি বলবো আমি এখন, মানে বললে এগুলো ক্লাস কাইটা মাইটা দিয়ে দিবে পোলাপাইন। মানে ব্যাপারটা হচ্ছে এখানে বুঝাচ্ছে যে নারীকে বলা হয় পুরুষের অর্ধেক। তো নারী যদি পুরুষের অর্ধেক হয়, তিনি এটা বুঝাতে যাচ্ছেন যে তাহলে আপনি একটু আয়নার সামনে দাঁড়ান, আপনি চিন্তা করেন আপনার শরীরের অর্ধেক পুরুষের আর অর্ধেক নারীর, তাহলে দেখেন জিনিসটা কত বিভৎস হয়। নারীর হাত মানে পুরুষের দেহের গঠন বড়, নারীর দেহের গঠন ছোট, পুরুষের হাত বড়, কাঁধ বাহু বড়, নারীর এগুলো ছোট। তাহলে আপনি চিন্তা করেন আপনার এক পাশ পুরুষের আরেক ভাগ নিচের, তার মানে জিনিসটা তো সমানই হইব না। এগুলো কোনো লজিক তুমি আমার বলো? মানে অর্ধাঙ্গমান বলতে কি এটা বুঝায় যে আমার শরীরের অর্ধেক, মানে আমার শরীরের অর্ধেক নারীর আর অর্ধেক দিয়ে আমরা চিন্তা করতে হইব? হ্যাঁ, আমার হাত অনেক বড়, নারীর হাত ছোট, আমার হাতের আঙ্গুল অনেক বড়, নারীর হাতের আঙ্গুল অনেক ছোট, মানে মানে এগুলো না। আচ্ছা, এরপর হচ্ছে বাম কর্ণ মানে বাম কান, রসম্ব কর্ণের মানে গাধার কানের ন্যায় দীর্ঘ। দেখুন ভালো করিয়া দেখুন আপনার মূর্তিটা কেমন। যদি এই মূর্তিটা অনেকের মনোমত না হয় তবে দ্বিচক্র শকটের গতি দেখে। বলছে এইটা যদি আপনার কাছে খুব মানে ভংসং লাগে, আসলে সে লিখেই বুঝতে পারছে যে এগুলা খুবই ভংসং যুক্তি। এরপর বলছে আরেকটা যুক্তি দেখায়, সেই যুক্তিটা হচ্ছে দ্বিচক্র শকটের গতি দেখায়, অর্থাৎ দুই চাকা সাইকেলের একটা চিত্র দেখায় যে শকটের এক চক্র বড়, অর্থাৎ নারী তো পুরুষ তো বড়, এই জন্য বলতেছে যে সাইকেল যদি চিন্তা করেন তাহলে সাইকেলের একটা চাকা বড় হয় সাধারণত। তো বড় চাকাটা হচ্ছে স্বামী এবং দ্বিচক্র যেটা ছোট যেটা ওটা হচ্ছে পত্নী, অর্থাৎ ওইটা হচ্ছে নারী। হ্যাঁ, সে শকট অধিক দূরে অগ্রসর হইতে পারে না। ভাই আমার কথা হচ্ছে সাইকেলে যে দুই চাকা, মানে এখানে সে বুঝাতে যাচ্ছে, তার লজিক খেয়াল করো, মানে মানে মাথার ঘিলু তো হাঁটুর নিচে থাকলে আসলে যেটা হয়, বলতেছে যে আপনি যদি একটা দুই চাকার একটা সাইকেলের সাথে চিন্তা করেন, তাহলে একটা সাইকেলের একটা চাকা বড়, ঠিক আছে, আর একটা চাকা ছোট। এখন বড় চাকাটা যদি স্বামী হয়, তাহলে ছোট চাকাটা যদি স্ত্রী হয়, সে শকট অধিক দূর অগ্রসর হইতে পারবে না, সেই গাড়িটা সেই যানবাহনটাও অনেক দূরে যাইতে হবে না। আমার কথা হলো ভাই, সাইকেলের চাকা তো সমান হয়, তো তোমারে কে বলছে এখানে চুলকানি মানে চুলকাইতে তুমি এক চাকা বড় করে দিলে আরেক চাকা ছোট করে দিলে? তো সংসার জীবন যদি দুই চাকার গাড়ি হয়, দুই চাকার সাইকেল হয়, তো দুই চাকাই তো সমান রে ভাই। এখানে তো এটাই বুঝাচ্ছে যে স্বামী যতটুকু হবে স্ত্রী ততটুকু হবে। তোমার কই পুরুষের দৈহিক গঠন এখানে আনতেছে, সাইকেলের চাকার লগে মিলাইতেছে, এখানে আবার মেয়ের শরীরের গঠন সাইকেলের চাকার সাথে মিলাইতেছে, আবার সেই চাকা অধিক দূর যাবে না। আচ্ছা, এরপর দেখো সে কেবল স্থানে ঘুরতে থাকবে, অর্থাৎ সেটা একটা স্থানে ঘুরতে থাকবে, তাই ভারতবাসীর উন্নতির পথে অগ্রসর হইতে পারছে না। আচ্ছা, ভেরি গুড। তো এরপর আমরা একটু দেখি সমাজে বিধি ব্যবস্থা আমাদিগকে তাহার অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক রয়েছে। তাহাদের সুখ দুঃখ এক প্রকার, আমাদের সুখ দুঃখ অন্য প্রকার। এছাড়া বাবু রবীন্দ্রনাথ ঠাকুর নবদম্পতির প্রেমালাপ কবিতায় দুচারি ছত্র উদ্ধৃতি করিতে বাধ্য হইলেন। বর কেন সখী, এখান থেকে মনে রাখবো যে রবীন্দ্রনাথের প্রেমালাপ, নবদম্পতির প্রেমালাপ, এই কবিতার কিছু অংশ এখানে তিনি তুলে ধরেছেন।
সুতরাং দেখা যাক কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে শিকার ছায়াতুল্য সহচারী, সীতার ছায়াতুল্য সহচারী হইতে পারে। প্রভুদের বিদ্যার গতি সীমা নাই। এখানে যে লাইনগুলো বলছে এগুলো খুব দারুণ লাইন বলছে, এগুলো ভালো কথা। তো বলছে প্রভু মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে পুরুষ, অর্থাৎ যারা পুরুষ আছে তাদের বিদ্যার গতির সীমা নাই, তারা অনেক জ্ঞান অর্জন করে। স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা শিশুদের জন্য একটা বই। তো নারীদের বিদ্যার দৌড়, তারা পড়াশোনা করে ওই বিদ্যাসাগরের বোধোদয় যে প্রাইমারি যে বইটা আছে ওইটা পর্যন্ত। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটা বালিশের ওয়ার মানে হচ্ছে ল্যাপের বালিশের আবরণ আর কি, সেটা দৈর্ঘ্য প্রস্থ মাপেন। অর্থাৎ স্বামী ঘরে বসে বসে পৃথিবী থেকে সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন, মহাকাশ নিয়ে গবেষণা করেন। আর নারী তখন ওই যে একটা সিলাইয়ের কাজ করে, একটা কাভার সিলাইয়ের কাজ করে, বালিশের কাভার সিলাইয়ের কাজ করে। স্বামী যখন কল্পনার সাহায্যে দূর আকাশে গ্রহ নক্ষত্র, এখানে দূর, স্বামী যখন কল্পনার সাহায্যে দূর আকাশে গ্রহ নক্ষত্র বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন। এরপর বলছে সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডের ওজন করেন। হ্যাঁ, তারপর বলছে যে ধূমকেতু গতি নির্ণয় করেন। স্ত্রী তখন রন্ধনশালা মানে রান্নাঘরে বিচরণ করেন, চাউল ডাউল ওজন করেন। অর্থাৎ স্বামী যখন রান্নাঘরে মানে যখন মহাকাশ নিয়ে গবেষণা করে, অনেক কিছু নিয়ে গবেষণা করে, পৃথিবীর বাইরের জিনিস নিয়ে গবেষণা করে, আর স্ত্রী তখন রান্নাঘরে বসে বসে রান্না করে। কথাগুলো তখনকার সময় সঠিক ছিল, এখনকার সময় আবার এই কথাগুলো রিলেভেন্ট না। তখন নারীরা সাধারণত পিছিয়ে থাকতো, পড়ানো হতো না, তাদেরকে পড়াশোনার জন্য ওরকম স্কোপ দেওয়া হতো না, এগুলো সত্য। আচ্ছা, এরপর দেখো, এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। তিনি হচ্ছে রান্নার গতি নির্ণয় করেন, কিভাবে রান্না করলে তাড়াতাড়ি হবে সেটা। বলি জ্যোতির্বেত্তা মহাশয়, এখানে ওই পুরুষকে বলতেছে। জ্যোতির্বেত্তা মানে হচ্ছে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, মহাকাশ গবেষক। অর্থাৎ এই যে আপনি যে মহাকাশ নক্ষত্র নিয়ে গবেষণা করতেছেন, আপনার পাশে আপনার সহধর্মিনী কই? আপনার পাশে আপনার সহধর্মিনী মানে আপনার বউ কই? অর্থাৎ আপনারা যে বলেন যে পুরুষের অর্ধেক তার স্ত্রী, তো এখন আপনি যে মহাকাশ নিয়ে গবেষণা করতেছেন, এখন আপনার পাশে আপনার বউ নাই কেন? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে হ্যাঁ তথায় পৌঁছিবার পূর্বে, মানে সেখানে পৌঁছাবার পূর্বে প্রতিমধ্যে উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন, তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো। অর্থাৎ এইটা একটু মজা করে বলতেছেন যে আপনি হয়তো এই জন্য আপনার বউরে মহাকাশে নেন নাই, যে গেলে আপনার বউ পুড়ে যাইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কি পথের মধ্যে উত্তাপে বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, এই জন্য মনে হয় নেন নাই। অনেকেই বলেন স্ত্রী লোকের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। এখানেও ভালো কথা বলছে যে অনেকেই মনে করেন যে নারীদের উচ্চশিক্ষার, যে অনেক নারীরা এত পড়াশোনা করে কি করবে, মেয়ে চর্বচস্য মানে চিবিয়ে চুষে খেতে হয় এমন, চর্বচস্য রাঁধিতে পারেন, অর্থাৎ মোটামুটি খাইতে পারে এমন রান্না করতে পারেন, বিবিধ প্রকার সেলাই করতে পারেন, নানা ধরনের টুকটাক সেলাই করতে পারেন, দু চারিখানা উপন্যাস পাঠ করিতে পারেন, হ্যাঁ, ইহাই যথেষ্ট। অনেকেই মনে করেন মেয়েদের পড়াশোনা করে কি হবে, মেয়েরা একটু রান্না করবে, একটু কাঁথা সেলাই করবে, কয়েকটা রিডিং পড়তে পারবে, তাহলে তো হয়। আর এর বেশি অবশ্যই নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে, ডাক্তার বলেন না, নারীদেরও পড়তে হবে। কেন পড়তে হবে? যেহেতু মাতার দোষ গুণ লইয়া পুত্রগণ ধরাধামে অবতীর্ণ হয়। ধরাধাম মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ মায়ের দোষ গুণ নিয়ে যেহেতু সন্তান পৃথিবীতে আসে, এজন্য দেখা যায় যে আমাদের দেশে অনেক বালক শিক্ষকের বেতের তাড়নায় কণ্ঠস্থ বিদ্যার জোরে এফএ মানে উচ্চ মাধ্যমিক বিএ পাস হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। অর্থাৎ এখানে একটা সুন্দর লাইন বলছে, মা যদি মেধাবী না হয়, মায়ের যদি এলেন কালাম যদি না থাকে, তাহলে বাচ্চা এরকম। তো অনেক সময় দেখা যায় বাচ্চা এফএ পাস করছে, মানে বর্তমান উচ্চ মাধ্যমিক বিএ পাস করছে, কিন্তু মায়ের মতো মায়ের মতো ওই ছেলের মন সবসময় রান্নাঘরের ভিতরে সীমাবদ্ধ। অর্থাৎ ডিগ্রি নিছে, সার্টিফিকেট আছে, কিন্তু মাথা আসলে খোলে নাই এমন। তো এখানে বলছে যে মেয়েদের আসলে শিখতে হবে, কারণ বাচ্চা যদি হয়, মেয়ে যদি জ্ঞানী হয়, তাহলে মায়ের দোষ গুণ, মেয়ে যত জ্ঞানী হবে বাচ্চা তত জ্ঞানী হওয়ার সম্ভাবনা আছে। মেয়ে যত মেধাবী হবে, যত জ্ঞান অর্জন করবে, সেই প্রভাব মেয়ের সন্তানের উপর পড়বে। সেটা বলছে ডাক্তাররা, সেটাই বলেন। তাহাদের বিদ্যা পরীক্ষার এই কথার সত্যতা উপলব্ধি হইতে পারে। আমার জৈনিক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রবৃত্তি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছেন। তো বলছে এখানে একটা টাইপিং ভুল আছে, এটা ব্যাখ্যা ছিল। তো বলছে যে আমার এক বন্ধু তার ছেলেকে দিক শিখাচ্ছে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত মানে তোমার ডানের হাত, দক্ষিণ দিকের হাত পশ্চিমে, যদি তোমার ডান দিকের হাত পশ্চিমে এবং বাম দিকের হাত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন আমার পশ্চাৎ দিকে, অর্থাৎ মুখ থাকবে আমার পিছনে। ছেলে উত্তর দিচ্ছে আর কি। এখানে এটা তারা বুঝাচ্ছে যে
ওই ছেলে কমন সেন্স আইকিউ এত কম, এর কারণ এটা হইতে পারে যে তার মায়ের কমন সেন্স কম। হ্যাঁ, যাহার কন্যার ব্যায়াম করা আবশ্যক মনে করেন, হ্যাঁ মনে করেন না, তাহাদের দৌহিত্রকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখিতে চান কিনা। অর্থাৎ যারা মেয়েকে জিম করাবে না, ব্যায়াম করাবে না, মেয়েদেরও জিম করতে হবে, ব্যায়াম করতে হবে, মেয়েদেরও ব্যায়াম করতে হবে। তো অনেক শ্বশুর শাশুড়ি কি করে, শাশুড়িকে আরে বিয়ে করে আনছি, রান্না করে খাওয়াই, বিয়ে করবো, ব্যায়াম করার লেগে আনছি, জিমে ভর্তি হয়, দৌড়ে নাচানাচি করে, এই করে সেই করে, এটির দরকার নাই। তো ওই শাশুড়িরে যদি প্রশ্ন করে, আচ্ছা আপনার যে নাতিপুতি আসবে, আপনি কি চান ওই নাতিপুতি অনেক শক্তিশালী হবে, পালোয়ান হবে, পালোয়ান মানে বলবান শক্তিশালী, আপনি এটা চান কিনা? তাদের দৌহিত্র মানে নাতি ঘুষি খাইয়া থাপ্পড় মারিতে পারে এইরূপ ইচ্ছা করেন কিনা। অর্থাৎ একটা ঘুষি খাইলে আরেকটা থাপ্পড় মারতে পারবে আপনার নাতি, আপনি কি এমন নাতি চান? যদি সেইরূপ ইচ্ছা করেন তবে বোধহয় তার সুকুমারী, যদি আপনি চান যে না আপনি আপনার বউরে জিম করাইবেন না, আপনি আপনার ছেলের বউরে জিম করাবেন না, ব্যায়াম করাইতে আপনার বাধা, আপনি এটা করাইবেন না, এবং আপনি চান আপনার যে নাতি হবে সেই নাতি কারো কাছে থেকে একটা ঘুষি খাই উল্টা তার একটা থাপ্পড় দিতে পারবে, পড়ে যাবে না, ঘুষি খেয়ে মাটিতে পড়ে যাবে না, উল্টা তাকে একটা থাপ্পড় দিতে পারে। আপনি যদি এটা চিন্তা করেন, আবার বউরে জিমও করাবেন না, তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? সুকুমারী গোলাপ লতিকায়। সুকুমারী গোলাপ লতিকা মানে হচ্ছে অনেক নরম লতা, গোলাপ ফুলের যে নরম লতা আছে, একেবারে নরম লতা, গাছের লতা থাকে না, এই লতা, এই লতায় কাঁঠাল ফলাইতে চান, তাহলে অবস্থাটা কেমন হবে? অবস্থাটা হবে আপনি নরম লতার মধ্যে কাঁঠালের মতো এরকম ফল পাইতে চান। কাঁঠাল কি নরম লতার গাছে জীবনে কোনোদিন জন্মাইবে না? আচ্ছা, এরপর বলছে আর যদি তাহা ইচ্ছা করেন দৌহিত্র বলিষ্ঠ হয়, আপনার যে নাতি হবে সে অনেক বলিষ্ঠ হবে, বলবান হবে, এবং পয়জা মানে জুতা পেটা হইয়া নত মস্তিষ্ক উচ্চস্বর বলেন মাথ মারো, অর্থাৎ মেরো না, চোট লাগে হায়, ব্যথা লাগছে, পয়সার লাভ শেষ হয়ে, এখানে বলতেছে এটাই বলছে যে যদি চান আপনার নাতিপুতি অনেক শক্তিশালী হবে, ভেরি গুড, তাইলে আপনারা যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনার নাতিকে কি করাইতে হবে, আপনার নাতিকে আপনাকে ইয়ে করতে হবে, আপনার নাতিকে আপনাকে অনেক বেশি কি করতে হবে, আপনার বৌমাকে আপনি জিম করা, ব্যায়াম করাতে এখানে আসলে আপনার আপত্তি থাকার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? কথাটা ধরতে পারছো? আচ্ছা, এরপর আসলে আমরা দেখি খ্রিস্টান সমাজে যদিও উচ্চ শিক্ষার, স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পান না। অর্থাৎ খ্রিস্টানদের মধ্যে, যারা খ্রিস্টান আছে তাদের মধ্যে নারীরা উচ্চ শিক্ষার অনেক সুযোগ আছে। তৎকালীন সময় মুসলমানদের এটা সত্য যে নারীদের, মুসলিম নারীদেরকে সাধারণত ঘরের ভিতরে রাখা হইতো, সেখান থেকে নারীদের এটা সত্য যে মুসলিম নারীরা, মেয়েরা তারা খুব বেশি বাইরে পড়াশোনা করতো না, পড়াশোনা করতো যেমন ঘরে এসে তাদেরকে কি করে, ঘরে এসে তাদেরকে ইয়ে পড়া যায়, মুক্তবের ঘরে এসে তাদেরকে গৃহ শিক্ষক এসে পড়া যেতেন। তৎকালীন সময় এটা ছিল, এখন এটা নাই। তার মানে এখন যে খুব ভালো আছি ব্যাপারটা কিন্তু এরকমও না, এখন যে অনেক ভালো, এখনকার ছেলে মেয়েরা ওই স্কুল কলেজে যাইতে পারতেছে, স্কুল কলেজের অভাব নাই, মানে এখনকার প্রজন্ম যে অনেক বেশি ভালো ব্যাপারটা এরকম না। তখনকার প্রজন্ম স্কুল কলেজ না থাকলেও মেয়েরা ঘরে বসে যতটুক পড়তো, কম পড়তো, কিন্তু তখনকার প্রজন্ম ভালো ছিল। এখনকার প্রজন্মের মতো এই যে এখনকার সমাজে মেয়েদের যে চিত্র আমরা দেখি, তো সেই সমাজ, এই সমাজের থেকে সেই সমাজ ডেফিনেটলি ভালো ছিল, আদর্শ, নৈতিকতা, তাই না, ব্যক্তিত্ব, সেটা ডেফিনেটলি অনেক ভালো ছিল। এই কথাগুলো বললে অনেকেই নিতে পারে না, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা তোমাকে মানতে হবে। যদিও এইটা যেই সময়ের প্রেক্ষাপটে লেখা, এই সময়ের সাথে এখনকার সময় কোনো কিছুই মিল নাই, কাজে এখনকার সময় তুমি এটা মিলাইলেও হবে না। তাহাদের মন দাসত্ব হইতে মুক্তি পায় না। অর্থাৎ খ্রিস্টান নারীরা পড়াশোনা অনেক করতো, কিন্তু মন তাদের দাসত্বই থেকে যেত। স্বামী স্ত্রী কত পরিমাণে জীবনের পথে পাশাপাশি চলিয়া থাকেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমাধ্যই তার অংশীর মানে পার্টনার জীবন মিলাইয়া তন্ময় হইয়া যান না। অর্থাৎ স্বামী স্ত্রী আমরা বলি যে একজন আরেকজনের জীবনের অংশ, কিন্তু একজন আরেকজনের জীবনের সাথে একেবারে মিশে যাওয়া পুরোপুরি ভাবে এটা সবাই পারেন না। স্বামী যখন কোন জালে জড়িত, ঋণ জালে, এখানে হবে ঋণ জালে, জামাই যখন ঋণ জালে অনেক বেশি ঋণে যখন জড়াই যান, অনেক টাকা যখন ঋণ নিয়ে ফেলেন, ভাবিয়া মরমে মরিতেছে, স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করিতেছে। এখানে বলছে স্বামীর অনেক টাকা ঋণ হয়ে গেছে, আর বউ তখন চিন্তা করতেছে আমার জামাইয়ের জন্য একটা টুপি বানাবো, সেলাই করে আমি নিজাতে একটা টুপি বানাবো, কারণ তাহাকে কেবল মূর্তিমতী কবিতা হইতে শিক্ষা দেওয়া হইয়াছে, তাই তিনি মনোরমা কবিতা সাজায় থাকেন। হ্যাঁ, ঋণ দায় গদ্য অবস্থা তিনি বুঝতে পারেন না। কবিতা, প্রেমের কবিতা থাকে না, কবিতা কিন্তু খুব
কবিতাতে আবেগ মিশ্রিত জিনিস থাকে, আর গদ্যতে কি থাকে? গদ্যতে বাস্তবধর্মী জিনিসপত্র থাকে। অর্থাৎ নারী তখন, স্বামী যখন লাখ লাখ টাকা ঋণে যখন জড়িয়ে গেছে, স্ত্রী তখন চিন্তা করে কিভাবে জামাইয়ের জন্য একটা টুপি বানানো যায়, জামাইরে খুশি করা যায়। কারণ নারীকে শেখানো হয়েছে ওই যে মূর্তিমতি কবিতা থেকে, তাকে যে ঋণ দায় রূপ গল্প গদ্য, যে কঠিন বাস্তবতা গদ্য, এই গদ্য তাকে পড়ানো হয় না, তাকে পড়ানো হয়েছে, সে শিখছে কবিতা। এরপর বলছে এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাক। হ্যাঁ, মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, হ্যাঁ, অর্থাৎ দুজন নারী একজন নরের সমতুল্য, দুইজন নারী একজন নর, অথবা দুটি ভ্রাতা অর্থাৎ দুইটা ভাই, দুটি ভাই একটি ভগিনী অর্থাৎ দুই ভাই এক বোন একত্র হইলে আমরা আড়াইজন হয়ে যাই। বুঝছো? আচ্ছা, মানে দুইজন পুরুষ যা পায়, দুইজন নারী যা পাবে একজন পুরুষ ঠিক তাই পাবে। আপনারা মোহাম্মদী আইনে বলতে বোঝানো হচ্ছে ইসলামের আইনে আর কি। মোহাম্মদী আইনে দেখিতে পাইবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তি কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। ওই যে বললাম, বাপের যে সম্পদ, ওই সম্পদ, ধরো বাপের যে সম্পদ, ওই সম্পদ কন্যা, একটা ছেলে সে যদি পায় 4 কাঠা জমি, তাহলে একটা মেয়ে পাবে, সে পাবে 2 কাঠা জমি। এখন এইটুক পর্যন্ত মনে হইতে পারে যে এটা তো অবিচার, পোলা পাইবে 4 কাঠা, মায়ে পাবে 2 কাঠা। না, মায়ে তো আবার স্বামীর ঘরে গেলে স্বামীর থেকেও আবার পাবে। তো জিনিসটা কিন্তু ব্যালেন্স করা আছে। তো এরপর বলছে যে এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ, অর্থাৎ এই যে এই নিয়ম যে পোলা যদি পায় 4 কাঠা, মাইয়া পাইবে তার অর্ধেক 2 কাঠা, এটা শুধু বইপত্রেই আছে। যদি আপনারা একটু পরিশ্রম করিয়া কোনো ধনবান, হ্যাঁ, পরিশ্রম স্বীকার করে কোনো ধনবান মুসলমান সম্পত্তি বিভাগ করা দেখেন, কিংবা জমিদারি প্রদর্শন করতে যান, তবে দেখিবেন কার্যত কন্যার ভাগ 0 কিংবা যৎসামান্য পড়ছে। অর্থাৎ এই যে বলে অর্ধেক দেয়, এই অর্ধেক আসলে নারীরা পায় না। কথাগুলো সত্য, এই কথাগুলো সত্য, যেটা সত্য তো বলতেই হবে। তো নারীরা আসলে যে পরিমাণ পাওয়ার কথা ছিল সম্পদ, তারা আসলে ওই পরিমাণ সম্পদ পায় না, বাস্তবে পায় না। আমাদের বইপত্রে আছে, পায় না। আমাদের বইপত্রে কিন্তু সুন্দর সিস্টেম যে পুরুষ যদি পায় 4 ভাগ, মানে যা পাবে নারী তার অর্ধেক পাবে, নারী আবার স্বামীর থেকে পাবে। তো জিনিসটা আসলে বাস্তবে আমরা প্রতিফলন করতে পারি না, এটা আসলে ইসলামের দোষ না। জিনিস সুন্দর কিন্তু হয় না। কেন হয় না? আমি এখন অপার্থিব সম্পত্তির কথা বলবো। অপার্থিব সম্পত্তি অর্থাৎ যেটা বস্তুগত, অবস্তুগত। অপার্থিব সম্পত্তি বলতে যেটা টাকা পয়সা দিয়ে না, পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি। হ্যাঁ, এখানে পক্ষপাতিত্বের মাত্রা বেশি। এই যে যত্ন স্নেহ হিতৈষীরা, হ্যাঁ, অর্ধেকে আমরা পাই কই। যিনি পুত্রের সুশিক্ষার জন্য 4 ভাগ শিক্ষক নিযুক্ত করেন, তিনি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি? বলছে যে এই যে আপনি আপনার ছেলের জন্য 4 জন গৃহশিক্ষক রাখেন ঘরে, তাহলে আপনার মেয়ে তো অর্ধেক পাবে, তো মেয়ের জন্য তো 2টা গৃহশিক্ষক তো রাখতে পারেন, সেটাও তো রাখেন না। যেখানে পুত্র 3টা বিএ পর্যন্ত পাশ করে, অর্থাৎ অনেক পড়াশোনা করে, সেখানে কন্যা 1.5টা পাস, মানে এন্টার্স বা এফএ পাস অর্থাৎ মেট্রিক পাস। এই মেট্রিকও পাস করেন কি? পুত্রদের বিদ্যালয় সংখ্যা করা যায় না, বালিকাদের বিদ্যালয় সংখ্যা পাওয়াই যায় না। অর্থাৎ তখন ছেলেদের জন্য বিদ্যালয়ের অভাব নাই, মেয়েদের জন্য বিদ্যালয় তখন পাওয়া যেত না। যদি এখন ঘটনা উল্টা, এখন বয়েজ কলেজ কয়টা দেখো আশেপাশে, আর গার্লস কলেজ কয়টা, হিসাব মিলে দেখো। সে ছলে ভাতার, মানে ভ্রাতা মানে ভাই শামসুল ওলামা মানে হচ্ছে জ্ঞানীদের মাঝে নক্ষত্র, সূর্য। সে স্থলে ভগিনী নজমুল ওলামা হইয়াছেন কি? অর্থাৎ ভাই যদি হয় জ্ঞানীদের মধ্যে শামসুল ওলামা, জ্ঞানীদের মধ্যে সূর্য, তাহলে তার বোন তো হওয়া উচিত নজমুল ওলামা, অর্থাৎ জ্ঞানীদের মধ্যে নক্ষত্র। সেটা হয় কি? সেটা তো হয় না। তাহাদের অন্তপুরের গগনে, অন্তপুর মানে হচ্ছে ঘর, ঘরের আকাশে, হ্যাঁ, অসংখ্য নজমুল নেসা শামসুল নেসা শোভা পাইছেন বটে, কিন্তু আমরা সাহিত্য অঙ্গনে নজমুল ওলামা দেখিতে চাই। এটা একটু খোঁচা দিয়ে বলছে যে হ্যাঁ বুঝছি, তাহলে ঘরের মধ্যে মনে হয় এত জ্ঞানীদের মধ্যে এই যে নক্ষত্র আছে, কিন্তু ঘরের মধ্যে থাকলে হবে না, আমরা সাহিত্য জগতে এই নক্ষত্র আমরা দেখতে চাই। বুঝছো? এখানে একটু এই স্লাইডের একটু সামারি করি। লেখিকা এখানে অপার্থিব জিনিসের কথা তুলে ধরেছেন, যে টাকা পয়সা এগুলোর কথা বাদ দিলাম, কিন্তু আদর যত্ন স্নেহ এগুলোর জায়গাতেও দেখি যে কোন একটা ঘরে যদি একজন ভাই থাকে আরেকজন বোন থাকে, তো ভাইয়ের জন্য 3-4 জন গৃহশিক্ষক রাখলেও বোনের জন্য কিন্তু সেই পরিমাণ গৃহশিক্ষক রাখা হয় না। সেই বিষয়গুলো এখানে সুন্দর করে তুলে ধরছে। তো আমরা এরপরে আমরা একটু যাই। এরপর বলছে আমাদের জন্য এই দেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ। কিরকম? যে প্রথমে আরবীয় বর্ণমালা, ঠিক আছে, প্রথমে হচ্ছে আরবীয় বর্ণমালা পড়ানো হয়,
তোমরা সবাই ছোটবেলায় যখন কোরআন শরীফ পড়ছো, আমপারা প্রথমে কি আলিফ বা তা সা দিয়ে শুরু করো। তো আমাদের দেশে শিক্ষাটা হচ্ছে এরকম যে প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলো অর্থ বুঝাই দেওয়া হয় না, কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। তাহলে বুঝতে পারতেছ? অর্থাৎ লেখিকা বলতেছে যে আমাদের দেশে বাচ্চাদেরকে প্রথমে কি করা হয়, আলিফ বা তা সা আরবি বর্ণগুলো পড়ানো হয়। আরবি বর্ণগুলো প্রথমে কি করা হয়, পড়ানো হয়। কিন্তু এই যে সে যে পড়তেছে, এটা কিন্তু সে মুখস্থ করতেছে, ছোটবেলা থেকে অনেক সূরা মুখস্থ করছে, কিন্তু সূরা এই শব্দগুলোর অর্থ কি, আরবি যে শব্দগুলোর অর্থ, এই শব্দগুলোর অর্থ কি, অর্থ তুমি যদি না জানো তাহলে কিন্তু পরিপূর্ণভাবে তুমি আসলে কোরআন পড়ার যে মজা, ওই মজাটা পাবা না। তো এটাই বলছে যে এটা আসলে পড়ানো হয় না। এই যে যারা কোরআনে হাফেজ হয় তারা কি করে, পুরো কোরআন মুখস্থ করে ফেলে, কিন্তু তারা যদি বুঝে বুঝে পড়তো, শব্দগুলো যদি অর্থ জানতো, তাহলে আরো ভালো হতো। তারপর হচ্ছে কোন পিতার হিতৌসেনার মানে কল্যাণ কামনা করে এমন মানুষ মাত্রা বৃদ্ধি হলে, অর্থাৎ যদি তার কল্যাণ কামনা করার যদি বেশি হয় তার মেয়ের প্রতি, তিনি দুহিতাকে, দুহিতা মানে হচ্ছে মেয়ে, তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন। সমুদয় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকেন তিনি হাফেজ। তাহলে হাফেজ কে, যার পুরো কোরআন মুখস্থ, সেই হচ্ছে কে, সেই হচ্ছে হাফেজ। আচ্ছা, তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে লেখিকা বলতে চাচ্ছেন যে আমাদের দেশে কোনো মেয়ের বাপ যদি চায় মেয়ের জন্য আরো বেশি কল্যাণ হোক, তাহলে তিনি মেয়েকে কি করেন, হাফেজা বানান। তিনি কি করেন, হাফেজা বানান। আমাদের আরবি শিক্ষা এ পর্যন্ত পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমেই করিমা ববকশা, প্রথমেই কি, প্রথমেই হচ্ছে করিমা ববকশা, এখানে এটা একটা গ্রন্থের নাম, করিমা ববকশায়ে, হ্যাঁ, বরহালেমা একবার উর্দু, তারপর হচ্ছে এটা হচ্ছে একেবারে উর্দু, হ্যাঁ, বানাতুন নাসপর মানে যখন আমাদেরকে, এটা হচ্ছে আমরা যখন আরবি পড়তে যাই তখন আমাদেরকে পড়ানো হয় আলিফ বা তা সা আরবি বর্ণ, আর যখন উর্দু পড়তে যায় তখন উর্দু পড়তে গেলে বাচ্চাদেরকে প্রথমেই ধরাই দেয় এই বইগুলো। এখন এই বইগুলো পড়লে কি হয়, একে আকার ইকার নাই, অর্থাৎ এটার মধ্যে কোনো আকার ইকার নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অর্থাৎ বাচ্চাদেরকে যখন উর্দু পড়ার জন্য, তখন তো উর্দুর অনেক প্রভাব ছিল, এখনই না মানুষ উর্দু পড়ে না, তখন তো উর্দুর প্রভাব ব্যাপক ছিল। তো তখন এই যে বইগুলো যে তাদেরকে যে দেয়, এই বইগুলো দিলে হয় কি, যে এর আগে বাচ্চারা কোনো বই পড়ে না, এর আগে বেসিক বই থাকে না, এরকম কোনো বেসিক বই নাই, আবার এখানে কি নাই, আকারিকের নাই, ফলে তাদের বুঝতে কষ্ট হয়। অনেকে ওইখানে পুস্তক পাঠ শেষ হওয়া পূর্বে কন্যার জীবন শেষ হয়, বিবাহ হইলে বালিকা ভাবে যা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল। অর্থাৎ এই বইগুলো এত কঠিন বাচ্চাদেরকে দেওয়া হইতো তখন উর্দু শেখার জন্য। তো মেয়েরা মনে করতো যে এই বই পড়ার থেকে তো বাবা আমার বিয়ে হয়ে যাওয়াই ভালো, বুঝছো? আচ্ছা, এরপর দেখো কোন কোন বালিকার রন্ধন, রন্ধন মানে রান্না, ও সূচিকর্ম, সূচিকর্ম মানে হচ্ছে সেলাইয়ের কাজ, সেলাই করে না, তো কোন মেয়েরা কি করে, এই রান্না সূচি কাজ সুনিপুণা হয়। সুনিপুণা মানে হচ্ছে অনেক বেশি দক্ষ, নিপুণ মানে হচ্ছে দক্ষ, তারা অনেক বেশি দক্ষ হয়। বঙ্গদেশেও বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। অর্থাৎ অনেক মেয়ে আছে যারা ভালো সেলাই করতে পারে, যারা ভালো রান্না করতে পারে, কিন্তু নিজের যে মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষা তারা ভালো করে জানে না। এরপর বলছে কেউ কেউ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না। অর্থাৎ উর্দু পড়তে পারে কিন্তু লিখবে এই যোগ্যতা অনেকের নাই। তারপর বলছে ইহারে উন্নতির চরম শিখায় সলমা চুমকির, মানে সলমা চুমকি মানে হচ্ছে অনেক সময় দেখবা যে ঝিঝি, ওই যে টিকটকের পোলাপাইন দেখবা অনেক ড্রেস আপ করে, ঝিঝির করে এরকম, তো সোনার রূপার মতো ওই যে ছোট ছোট দানা দিয়ে আর কি ঝিকঝিক করে এরকম, যে ইহার উন্নতির চরম শিক্ষা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা, মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। অর্থাৎ কিছু কিছু মেয়েদের, আমাদের বঙ্গদেশে মেয়েদের উন্নতির চরম শিখার সবচেয়ে উন্নত কারা, আমাদের এখন অবস্থা হয়েছে যারা এরকম ওই যে ঝিকঝিক চুমকি পুঁতি দিয়ে যারা জামা কাপড় বানাইতে পারে, উলের মোজা, জুতা মোজা বানাইতে পারে, এরাই হচ্ছে এখন কি সবচেয়ে উন্নত, আপডেটেড, বুঝছো? এখানে এটা বুঝেছে। এরপর বলছে যদি ধর্মগুরু মোহাম্মদ আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলবেন। অর্থাৎ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাদেরকে বলে যে আপনারা মেয়ের প্রতি কেমন বিচার করছেন, কেমন ন্যায় বিচার করছেন, তাহলে আপনারা কি করবেন। পয়গাম্বরের ইতিহাস শোনা যায়, জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গাম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন। অর্থাৎ পৃথিবীতে যখনই মানুষ অন্যায় অবিচারে লিপ্ত হয়েছে অনেক বেশি,
তখনই পৃথিবীতে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সত্যের পথে আনার জন্য। এরপর দেখো, এরপর বলছে আরো এই স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকুলের রক্ষক স্বরূপ, মানে তাদেরকে রক্ষা করার জন্য দণ্ডায়মান হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ তোমরা সবাই শুনছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মেয়েদেরকে অবমূল্যায়ন করা হতো, অর্থাৎ কোনো কারো যদি মেয়ে হয় তো মেয়ে হলে দেখা যাচ্ছে মেয়েকে, জীবন্ত মেয়েকে মেরে ফেলতো, মানে মেয়েকে বাঁচিয়ে রাখতো না। মেয়েকে ভাবতো মেয়ে হচ্ছে অভিশাপ, ছেলে হলে সবাই খুশি হতো, মেয়েকে মেরে ফেলতো। তখন মেয়েদের রক্ষা করার জন্য মূলত আল্লাহ তাআলা এখানে লেখিকা বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। তিনি কেবল বিধি ব্যবস্থা দিয়েই ক্ষান্ত হন নাই, অর্থাৎ তিনি এসে মেয়েদেরকে মারা যাবে না, তিনি এই বিধি ব্যবস্থা নিয়ম কানুন দিয়ে বা নিয়ম জারি করে তিনি শেষ করেন নাই। তিনি কি করছেন? স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখিয়েছেন। তোমরা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম হচ্ছে ফাতেমা। ফাতেমাকে তিনি এমন ভাবে লালন পালন করছে যাতে সবাই শিখতে পারে যে বাবা কিভাবে মেয়েকে লালন পালন করবে। ঠিক আছে, মেয়ের প্রতি বাবার অধিকার কি কি হওয়া উচিত সেটা তিনি সেখানে সেটা দেখিয়েছেন। তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে অনেক আদর করতেন। এই ফাতেমাময় জীবনকে তিনি কি করেছেন দেখিয়েছেন। কন্যা কি রূপ আদরণীয়া, আদরণীয়া মানে হচ্ছে আদরের বস্তু, আদরণীয়া সে আদর সেই স্নেহ জগতে অতুল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার মেয়েকে আদর স্নেহ করছেন, এত আদর স্নেহ জগতে আর কেউ করেন নাই। আচ্ছা, এবার দেখো, আহা তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতো তাহলে লেখিকা বলছে যে মেয়েদের এত অবস্থা এত খারাপ হইতো না। বুঝছো, মানে প্রথমে খুব ইসলামে উল্টাপাল্টা কথা বলে এখন আইসা আবার মানে জিনিসটারে ইয়ে করতেছে আর কি, বুঝছো, মানে মিউচুয়াল করার জন্য চেষ্টা করতেছে। সব যারাই এরকম লিখছে তারাই মানে একেবারে সবকিছু তার বিপক্ষে লিখলে তো আর মানুষ খাবে না, তো কি করতো, বুঝ দিয়ে দিয়ে কিছু জিনিস ইয়ে করে আস্তে 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 এটা করতো। এই লেখার ধরন এখন এরকম আর কি, বুঝছো। আচ্ছা, প্রথমে কি বলছে যে মোহাম্মদীয় আইন, তোমরা গত ক্লাসে মোহাম্মদীয় আইন, মোহাম্মদের কোন আইন আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো আইন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করছে? আইন কে প্রণয়ন করে? আইন প্রণয়ন করে স্বয়ং আল্লাহ, তাই না? আচ্ছা, এরপর বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই দেখে নারীদের এত দুর্দশা। তবে আইজ ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি, করিমা ববকশা এ বর হালেমা। হ্যাঁ, করিম মানে হচ্ছে ঈশ্বর, অবশ্যই কৃপা করিবেন, অর্থাৎ স্রষ্টা কৃপা করবেন, যেহেতু সাধনায় সিদ্ধি। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। অর্থাৎ আমরা যদি স্রষ্টার কাছে করুণা চাই তবে অবশ্যই আমরা করুণা লাভ করব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতার অর্ধেক নহি। অর্থাৎ আমরা হয়তো দুনিয়াতে কি হয়, দুনিয়ার আইনে ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, কিন্তু লেখিকা বলতেছে মায়ের কাছে আর ঈশ্বরের কাছে আমরা কিন্তু অর্ধেক না। ঈশ্বর ছেলেকে যতটুকু প্রায়োরিটি দেয়, ঈশ্বর মেয়েকেও ততটুকু প্রায়োরিটি দেয়। অর্থাৎ ছেলের অর্ধেক ঈশ্বরের কাছে, মায়ের কাছে অর্ধেক না। মা কি কখনো মেয়েকে কম আদর করে, ছেলেকে তার ডাবল আদর করে, এরকম হয়? করে না। তো এরপর বলছে তা না হইলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইতো, পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে মানে গর্ভে, দুহিতা সেখানে 5 মাস। বলছে মায়ের কাছে যদি পক্ষপাতিত্ব থাকতো, মা যদি ছেলেকে আর মেয়েকে যদি আলাদা করতো, মায়ের কাছে যদি মেয়ের থেকে যদি ছেলের ডিমান্ড যদি দ্বিগুণ হতো, তাহলে ছেলে মায়ের গর্ভে থাকতো 10 মাস, মেয়ে থাকতো 5 মাস, মেয়ে তার অর্ধেক পাবে। তো সেটা তো হয় না। এরপর হচ্ছে পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক। তাহলে মায়ের বুকের দুধ ছেলে যতটুকু খায়, মেয়ে তার অর্ধেক খাইতো, কিন্তু বাস্তবে কি এটা হয় না? ছেলে যতটুকু খাবে মেয়ে ততটুকু খাবে। তো তার মানে মায়ের কাছে কখনো পক্ষপাতিত্ব নাই, মায়ের কাছে ছেলেও সমান মেয়েও সমান, সেরূপ তো নিয়ম নাই। আমরা জননীর স্নেহ মমতার ভাতার সমানই ভোগ করি, মাতৃ হৃদয়ে পক্ষপাতিত্ব নাই। চমৎকার একটা লাইন। অর্থাৎ মায়ের হৃদয়ে কোনো পক্ষপাতিত্ব নাই, হোক ছেলে হোক মেয়ে, মায়ের কাছে কোনো পক্ষপাতিত্বের স্থান নাই। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী, যেখানে মা নিজেই পক্ষপাতী না, যেখানে পয়গম্বর মানে কি, পয়গম্বর মানে নবী রাসূল, তো যেখানে মা নিজেই পক্ষপাতী না, সেখানে ঈশ্বর স্রষ্টা তিনি তো মহান, তিনি কিভাবে পক্ষপাতী করবেন? তিনি কি মাতা অপেক্ষায় অধিক করুণাময় নয়? অর্থাৎ ঈশ্বর তো মায়ের থেকে বা স্রষ্টা তো মায়ের থেকেও বেশি করুণাময়। এরপর বলছে আমি একবার রন্ধন ও সুশিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেউ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরুদ্ধে। অর্থাৎ আমি
রান্নার কথা বলছি, সেলাইয়ের কথা বলছি, ঠিক আছে। এখন আপনারা আবার কেউ মনে করেন না যে আমি আসলে এগুলোর বিপক্ষে, ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা। জীবনে প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র, সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়। কথা বলছে যে রান্না শিখা, সেলাই শিখা এগুলো অবশ্যই দরকার, কিন্তু তাই বলি জীবনটাকে শুধু রান্না করেই সীমাবদ্ধ করে রাখা উচিত না। রান্না পারি শেষ, সারাদিন খালি রান্নু খামো, এটা না। রান্না পারবো এটা ভালো, রান্নার পাশাপাশি আরো অনেক কাজ আমাদেরকে করতে হবে, সেটার কথা বলছে। স্বীকার করি যে শারীরিক দুর্বলতা নারী জাতির অপর জাতির সাহায্য নির্ভর করে, অর্থাৎ হ্যাঁ নারীরা তুলনামূলক দুর্বল, তারা পুরুষের সাহায্য ছাড়া অনেক কিছু করতে পারে না, কথা সত্য। তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না, কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে। অর্থাৎ মেয়েরা নারী পুরুষের কাছে যাবে সাহায্য প্রার্থী, ঠিক আছে, কিন্তু তাই বলে পুরুষকে প্রভু বানানো যাবে না, কারণ জগতে প্রত্যেকেই কারো না কারো কাছে কোনোভাবে সাহায্য প্রার্থী। যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, গাছপালা কিন্তু বৃষ্টির দিকে হা করে তাকায় থাকে, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে তার ফল হবে, ফুল হবে, সে আরো সতেজ হবে। মেঘ স্বরূপ তরুর নিকট সাহায্য চাই, জল বৃদ্ধির নিমিত্তে নদী বর্ষা সাহায্য চাই, নদী বর্ষার জন্য সাহায্য। মেঘ আবার নদীর নিকট ঋণী, তবে তরঙ্গিনী, তরঙ্গিনী মানে নদী, কদম্বিনী মানে হচ্ছে মেঘমালা স্বামী, না কদম্বিনী তরঙ্গিনী স্বামী। এই স্বাভাবিক নিয়মে কথা ছাড়িয়ে কেবল সামাজিক বিষয় দৃষ্টি, অর্থাৎ কেউ কারোর প্রতি মুখাপেক্ষী হলেই গাছ মেঘের দিকে বৃষ্টির দিকে হা করে তাকায় থাকে, তার মানে বৃষ্টি মেঘের স্বামী না, এই জিনিস বুঝাইছে আজকে। আচ্ছা, এরপর বলছে কেউ সূত্রধর, মানে সূত্রধর মানে হচ্ছে কাঠের মিস্ত্রি, কেউ তন্তুরাই, তন্তুরাই মানে হচ্ছে তাঁতি ইত্যাদি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, ব্যারিস্টার যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তার ব্যারিস্টারের সাহায্য চান, ডাক্তার যখন কোনো আইনি ঝামেলায় পড়ে তখন আবার ব্যারিস্টারের কাছে যান। তবে ডাক্তার ব্যারিস্টারের স্বামী বলিব, মানে বলছে যে ডাক্তার ব্যারিস্টারের স্বামী, মানে ডাক্তার যদি ব্যারিস্টারের কাছে যান, ব্যারিস্টার যদি ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তার যদি ব্যারিস্টারের কাছে যান তাহলে তো ডাক্তারের স্বামী ব্যারিস্টার হয়ে যাবে না। মানে জিনিসটা কেমন না, জিনিসটা মিললো না আর কি, লিখছে কোন ভাবে লিখছে জানি না, কিন্তু জিনিসটা আসলে হয় না, মিলে নাই না। ব্যারিস্টার ডাক্তারের স্বামী মানে ব্যাপারটা হচ্ছে কেন ভাই, মানে এটা নিয়ে তো এত সমস্যা হওয়ার কথা না। নারী পুরুষকে বিয়ে করবে, নারীর স্বামী পুরুষ, তাহলে কি মেয়ে স্বামী হবে? মানে লেখার ধাঁচ অনুযায়ী যে না মেয়ে স্বামী, মানে মাইয়া হবে স্বামী আর পোলা হবে বউ। কেন রে ভাই, বিয়ে করলে তো স্বামী হবেই, এটা তো স্বাভাবিক নর্মাল না? পোলা বিয়ে করে কি পোলা বউ হইব? জিনিসটা তো লজিকটা হইলো না। বলছে ডাক্তার তো ব্যারিস্টারের কাছে সাহায্য চান, ব্যারিস্টার ডাক্তারের কাছে সাহায্য লাগে, তার মানে একজন আরেকজনের স্বামী, মানে জিনিসটা আমি আসলে বুঝি নাই, আমার মাথায় ঢুকে নাই। যাই হোক, যদি ইহাদের কেউ কাউকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ, দেখো লজিক খেয়াল করো, মানে লজিকের একদম পুরো 12টা বাজায় দিছে। তবে শ্রীমতীগণ, শ্রীমতী মানে নারী, তবে শ্রীমতীগণ জীবনে চিরসঙ্গী শ্রীমান, শ্রীমান মানে হচ্ছে পুরুষ, শ্রীমান দিক স্বামী ভাবিয়া কেন? কেন ভাই, স্বামী হইলে স্বামী ভাববো না? এটা কেমন কথা বলো? আচ্ছা, স্বামী হইলে কি মানে বুঝতেছো কিভাবে মেয়েদেরকে পুশ করতে, যে স্বামীরে মানা যাবে না। এই লেখা এদের কারণে এখন এই মায়েরা, এখনকার যুগে মায়েরা পোলা করে মানে না, মানে স্বামীরে মানে না। প্রত্যেক ঘরে 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 অশান্তি, প্রত্যেক ঘরে 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 এখন অশান্তি চলতেছে। কি লেগে, যে তোমাদেরকে তো বলেই দিছে যে যদি কেউ যদি কারোর দিকে যদি মুখাপেক্ষী যদি না হন, কেউ যদি কারো সাহায্য লাগলে যদি স্বামী যদি না হন, তাহলে তুই কেন শ্রীমতী, তুই নারী, তুই মাইয়া, তুই কেন বেটার কাছে স্বামী ভাববি? তুই স্বামী ভাবার দরকার নাই, তুই ভাববি তুই স্বামী। লেখা তো এটাই বুঝাইতেছে। এটা পড়ে পড়ে না তোমরা এই যে পড়াশোনা করো, যত উচ্চ শিক্ষিত তত সংসারে অশান্তি, এটা পড়ছে এই জন্য তোমাকে অবস্থা, আর আমরা এটা পড়াই তোম করে। আচ্ছা, এরপর দেখো, আমরা উত্তমার্ধ, তারা নিকৃষ্টার্ধ, আমরা অর্ধাঙ্গী, তারা অর্ধাঙ্গ। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত ললনা, অর্থাৎ ভারতের সব মেয়েদেরকে বলছে ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারিবে না। প্রভুদের ভীরুতা, প্রভুদের ভীরুতা বলতে পুরুষকে ভয় পাওয়া কিংবা তেজস্বিতা জননী ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলে দোহাই দিয়া অদূরদর্শী ভাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। বুঝছো? আচ্ছা, এইবার দেখো, এরপর বলছে যে আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্মুখ সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আসি। মানে আমরা পুরুষদের মতো অনেক সুযোগ সুবিধা পাই না পড়াশোনার জন্য, এই জন্য আমরা পশ্চাৎ পারছি পিছনে। সমান সুবিধা পাইলে আমরাও শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? অর্থাৎ আমরা যদি সমান সুবিধা পাইতাম তো আমরাও তো শ্রেষ্ঠ হইতাম।
অশৈশব আত্মনিন্দা শুনিয়াছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এই তো ভুল। হ্যাঁ, এটা সত্য। অনেক সময় ছেলেরা দোষ করলে যায়, ছেলে মানুষ। একটা ছেলে আমি অনেক দেখছি, ছেলে বিয়ে করছে, বিয়ে করার পর ছেলে মাইয়া নিয়ে ঘুরে, আরেক বেড়ির লগে নিয়ে ঘুরে। তো সালিশ বসছে, আমি নিজে অনেক এরকম সালিশ দরবার করে আসছে। তো সালিশ বসছে, তো সালিশ বসার পর সভা বসছে, সবাই বড়রা সবাই বসছে। তো মাইয়া বললো যে ঘটনা এটা এটা, আমি তো তার বিয়ে করার স্ত্রী, সে এরকম এরকম মেয়ে নিয়ে ঘুরছে, আমার কাছে সে প্রমাণ আছে। তো এরপর সালিশদার যারা আছে এরা বসে, এই তুমি এটা কিভাবে করলে, এটা তোমার বউ আছে, তুমি আচ্ছা এরপর আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, হাজার হোক পুরুষ মানুষ, তুমি তার ধরে রাখতে পারবে না, আচ্ছা মিউচুয়াল করে নাও, তুমি মেনে নাও। কেন? একই কাজ যদি মেয়ে যদি করতো, তো মেয়ে যদি আরেক ওই পুরুষকে নিয়ে যদি ঘুরতো, তার যদি থাকতো, তাহলে দেখতে যে মানে জিনিস অনেক বড়, যে এইখানেই ডিভোর্স, এখানে অনেক কিছু, এটা মানাই যায় না। কিন্তু পোলাই করলে কিন্তু সমস্যা না, মাইয়া করলে সমস্যা। এটা সত্য যে অনেক সময় ছেলেরা হাজার দোষ করলো, ওই বেটা ছেলে এরকম তো একটু করবেই, একটু ইয়ে খাইছে, ওই একটু হালকা পাতলা পানি খাইছে, এই পুরুষ মানুষ মাইনে নাও না, কি লেগে এটা নিয়ে সংসারে ঝামেলা করো, পোলা মানুষ একটু খাবে এরকম বাইরে হইলে বন্ধু বান্ধবের সাথে, মাইনে না মাইনে না, সেম কাজ মাইয়া করুক। তখন কিন্তু আবার মানে ঘটনা উল্টা, তখন শাশুড়িকে এটা কইবো যে আচ্ছা বাদ দে, তুই মাইনে ল, এই বউ তো একটাই বিয়ে, কি বারবার করবি, দে মাইয়া একটু পানি পানি খাইছে, সমস্যা নেই, মানবে না। তো সমাজে এটা এটা সত্য, এটা সত্য, যেটা সত্য সেটাকে বলতেই হবে, ছেলেদের বিপক্ষে গেলেও তো বলতে হবে। অনেক সময় মেয়েরা বলে যে আমি খালি মেয়েদের নিয়ে কথা বলি, মেয়েদের দোষ, ছেলেদেরও দোষ আছে, মানে ছেলেদের দোষ নাই, কিন্তু মেয়েদের তো মানে সমাজ কালচারে অনেক মেয়েদেরকে অনেক ইয়ে করতে হবে, অনেক চেঞ্জ হইতে হবে, অনেক কিছু পরিবর্তন করতে হবে। আচ্ছা, এরপর বলছে আমি ভগিনী মানে হচ্ছে নারী জাতি, আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্ম বন্ধন বা সামাজিক বন্ধন ছিন্ন করিয়া তাহাদিগের একটা উন্মুক্ত প্রান্তরে বাহির হইতে চাই না। আমিও মেয়েদের কল্যাণ চাই, কিন্তু আমি তাদেরকে একেবারে ধর্মকর্ম সবকিছু ছেড়ে একটা উন্মুক্ত জায়গায় জড়ো হইতে তাদেরকে বলি না। মানসিক উন্নতি করিতে হইলে হ্যাঁ, হিন্দুকে হিন্দুত্ব, খ্রিস্টানকে খ্রিস্টানি চালিতে হইবে, এমন কোনো কথা নাই। অর্থাৎ তুমি যদি মানসিকভাবে যদি উন্নত হইতে চাও, তাহলে তুমি হিন্দুত্ব, তোমার হিন্দু ধর্ম ঠিক রেখেও তুমি করতে পারবা, তুমি মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ঠিক রেখেও তুমি করতে পারবা, তোমাকে ধর্ম ছাড়তে হবে না। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও বুঝাইতে চাই। অর্থাৎ আমরা মেয়েরা যথেষ্ট পরিমাণ শিক্ষা পাচ্ছে না, শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে না, এটা তিনি বুঝাতে চাচ্ছেন। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় এই পত্নী বিদ্রোহের আয়োজন পত্নী মানে হচ্ছে স্বামী বিদ্রোহের আয়োজন করা হইয়াছে। অর্থাৎ আমার এই লেখা পড়ে অনেকে হয়তো ভাবতেছেন যে একেবারে স্বামীর প্রতি বিদ্রোহ করার জন্য আমি সব নারীকে একত্র করিতেছি, এটা না। অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষে রাজকীয় কার্য ক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই এখানে আমার একটু টাইপিং মিস্টেক, অধিকার করিবেন সমলা মানে উকিলের পরিধীয় পাগড়ি, চোখা মানে হচ্ছে এই যে চাপকানের উপরে পরার এক ধরনের জামা, তারপর হচ্ছে আইন কানুন পুঁথি লইবেন। অর্থাৎ আমার এইটা পরে আপনারা হয়তো মনে করছেন যে আমি নারীদেরকে একেবারে সবাইকে টেনে ঘর থেকে বের করে আনতেছি, এরকম না। অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলোকে তাড়াইয়া দিয়ে তাহাদের শস্য ক্ষেত্রে দখল করবেন। কিংবা নারীদেরকে যে কাজ করার জন্য বলতেছি, তার মানে এই না যে নারীরা একদম গিয়ে কৃষকদেরকে ক্ষেত থেকে উঠে দিয়ে তারা নিজে কৃষিকাজ করবে, হাল গরু করিবে লইবেন, এই তাদের অভিনয় বলিয়া অভয় দিয়া বলিতে হইবে নিশ্চিন্তে থাকুন। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছে, পশ্চাৎপদ মানে হচ্ছে পিছন, আমাদেরকে পিছনে রেখেছে বলিয়া আমরা অকর্মণ্য হয়ে গেছি। অর্থাৎ নারীরা অকর্মণ্য কেন? কারণ পুরুষরা তাদেরকে কাজে কর্মে আনতে চান না। এরপর বলছে ভারতে বৃক্ষ ধনবান এই দুটো দল লোক অলস এবং ভদ্র মহিলারা দল কর্তব্য অপেক্ষায় অল্প কাজ করেন, আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়েছে। এ মেয়েদের একটা সমস্যা আছে যে মেয়েরা অনেক বেশি আরামপ্রিয়, একটু কাজ করবে, একটু খেটে খাবে, এই কাজ করে না। আমাদের হস্ত মানে হাত, মন, পদ, চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। 10 জন রমণী রত্ন একত্রে, খুব দারুণ কথা বলছে, এত চমৎকার কথা, এই কথাগুলা এত দারুণ কথা, এগুলা পড়ো। 10 জন রমণী রত্ন অর্থাৎ 10টা মেয়ে যদি একসাথে হয়, রমণী মানে হচ্ছে নারী, 10টা নারী একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিতে বাকপটুতা দেখায়। বাকপটুতা মানে হচ্ছে কথা বলার মধ্যে দক্ষ। তো 10 জন নারী যদি একসাথে হয়, তাহলে এর স্বামী কি করছে, এর স্বামী কি করছে, আমার স্বামী খারাপ, আমার বেটা খারাপ, আমার বেটা ভালো, আমার বেটা আমার এটা দিছে, এটা নিয়েই থাকে। কথাগুলো কিন্তু সত্য।
আবশ্যক হইলে কোন দল চলে, অর্থাৎ আবশ্যক হইলে যদি মাঝে মধ্যে কি হয়, এক নারীর লগে আরেক নারীর ঝগড়াও বাজে যায়। এক যেন বললো যে আমার জামাই তো আমার এই শাড়ি এতে দিছে, হ্যাঁ এই বসুন্ধরা থেকে কিনে দিছে, ঈদের সময় এই শাড়ি আমার বসুন্ধরা থেকে, আরেকজন তো বসুন্ধরা থেকে দিছে, আমার স্বামী তো আমার ইন্ডিয়া থেকে কিনে দিছে, আরেকজন কয় ইন্ডিয়াতে তোর বসুন্ধরা ইন্ডিয়া, আমার জামাই তো আমার থাইল্যান্ড থেকে আসার সময় এই শাড়ি নিয়ে আসে। তো এরকম কি হয়, কোন দল বেজে যায়। আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে, অর্থাৎ এখন থেকে স্বামী না বলে তিনি বলতে চান অর্ধাঙ্গ। আচ্ছা এবার চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম কোশ্চেন, কলম্বাসকে লোকেরা কি বলে অভিহিত করেছিল? আমরা এটা গত ক্লাসেই পড়েছি, বলো কলম্বাসকে লোকে কি বলে অভিহিত করেছিল? কলম্বাসকে লোকে কি বলে অভিহিত করেছিল? তাহলে উত্তর হচ্ছে কি, লোকে বাতুল, বাতুল মানে হচ্ছে পাগল। পর্দার বাহিরে আসা বলতে লেখিকা কি ওকে, তাহলে এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার হচ্ছে পরাধীনতার মুক্তি। পর্দার বাহিরে আসা বলতে লেখিকা কি বুঝিয়েছেন? পরাধীনতার মুক্তি। ফার্সি পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতার অনুকরণ করেন? প্রথম ক্লাসে আমরা পড়েছি, বলো। বাতুল শব্দের অর্থ কি, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটা কি হবে বলতো? এটা হচ্ছে বিলাতি সভ্যতা। আচ্ছা এরপর দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধে ফার্সি মহিলাদের কি মোচন হয়নি? একটু খেয়াল করো, অর্ধাঙ্গী প্রবন্ধে ফার্সি মহিলাদের কি মোচন হয়নি? বেকারত্ব, পর্দা, মানসিক রোগ, মানসিক দাসত্ব। তাহলে বুঝতে পারতো সেটার উত্তর কি হবে, ঝটপট আনসার করো। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে মানসিক দাসত্ব মোচন হয়নি। মানসিক দাসত্ব বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন? ভারতীয়দের, বাঙালিদের, ফার্সিদের? তো এখানে উত্তর হচ্ছে ফার্সি। কোন ভাষায় বাংলা কথায় স্ত্রীদের অংশিনী বা উত্তমার্ধ বলা হয়? ইংরেজিতে, ওই যে লেখা ছিল পার্টনার। ওকে আচ্ছা এরপর বলছে, অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণের ক্ষেত্রে কোনটি প্রধান অন্তরায়? অন্তরায় মানে বাধা। পদ্মা, অশিক্ষা, স্বামীর প্রভুত্ব, ধর্ম। আচ্ছা এই প্রবন্ধটা পড়ে তোমার কাছে মনে হয়েছে কি যে নারীদের ক্ষেত্রে, নারীদের উন্নতির ক্ষেত্রে কোনটা বাধা? নারীদের উন্নতির ক্ষেত্রে কোনটা বাধা? তাহলে উত্তর কি বলতো? উত্তর হচ্ছে স্বামীর প্রভুত্ব, অর্থাৎ ওই যে স্বামীকে প্রভু মনে করে, এইটাই। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতে নারী স্বামীর দাসী, অর্ধাঙ্গী, গৃহিণী, তাহলে নারী স্বামীর কি? নারী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গী, দাসী, গৃহিণী। তো এটা হচ্ছে অর্ধাঙ্গী। এখানে দুইটা অপশন রিপিট হয়েছে, সমস্যা নাই। নবদম্পতির প্রেমালাপ, এটা কার রচয়? এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছি যে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে নবদম্পতির প্রেমালাপ এর রচয়িতা কে বলো? নবদম্পতির প্রেমালাপ এটা রচয়িতাকে? এটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বিচক্র শকটের উদাহরণ দিয়েছেন তার বড় অংশকে, মানে বড় চাকা আর কি, বড় অংশ বলতে বোঝানো হচ্ছে বড় চাকা। তাহলে বলো বড় চাকা কে? তাহলে বড় চাকা হচ্ছে কে? পত্নী, সরি পতি, পতি মানে স্বামী, ঠিক আছে, বড় চাকা স্বামী। আচ্ছা আমি মনে হয় দুঃখিত, একটু মনে হয় ভুল, ওই যে পত্নী বিদ্রোহ, এখানে মনে হয় বলছি স্বামী বিদ্রোহ, এটা অ্যাকচুয়ালি নারী বিদ্রোহ হবে আর কি, মানে নারীদের বিদ্রোহ। আচ্ছা এইবার দেখো, সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য প্রয়োজন পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারী জাগরণ, নারী শিক্ষার প্রসার। তো উত্তর তিনটাই দরকার।